হ্যালো এভরিওয়ান। ইমপ্যাক্ট লিডার্স পডকাস্টের আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন সৃজন বণিক, একজন সোশ্যাল ইমপ্যাক্ট স্ট্র্যাটেজিস্ট, কমিউনিটি বিল্ডার, যিনি একই সাথে সিভিক এঙ্গেজমেন্ট, ইউথ পলিসি মেকিং এবং ইউথ লিডারশিপ তিনটিকে একই সুতায় গেঁথে কাজ করছেন। তার আরো বড় একটি পরিচয় হলো তিনি সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব ব্র্যাকের ফাউন্ডার, যার মাধ্যমে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির অসংখ্য তরুণদের মধ্যে চেঞ্জ মেকার হিসেবে কাজ করে যাচ্ছেন। সৃজন বণিক ব্র্যাক ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন এবং বর্তমানে তিনি আমেরিকার বার্ড কলেজে এনভায়রনমেন্টাল পলিসিতে মাস্টার্স করছেন। আপনারা জেনে অবাক হবেন, সম্প্রতি তিনি জাতিসংঘে একটি বক্তৃতা দেন, কিন্তু সেটা সাধারণ কোনো বাংলাদেশি হিসেবে নয়, বরং গ্লোবাল একজন চেঞ্জ মেকার এবং গ্লোবাল সিটিজেন হিসেবে। তো আজকের এপিসোডে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা সৃজন ভাইয়ের থেকে জানবো তার পুরো এই জার্নিটা সম্পর্কে। সৃজন ভাই কেমন আছেন, কি অবস্থা? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য এবং এত বড় একটা ইন্ট্রো দেওয়ার জন্য। না, আপনার ইন্ট্রো, হ্যাঁ এটা আমিও রিসার্চ করার টাইমে দেখেছিলাম। আপনার জার্নি শুরু হয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে, পরে আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে জব করলেন, এখন আবার অ্যালামনি হিসেবে ফেরত আসলে। তো এই ফেজের মধ্যে কোন পার্টটাকে আপনি পার্সোনালি বেশি চেরিশ করেন, বা কোন পার্টটা আপনার জন্য মেমোরেবল বেশি ছিল? প্রত্যেকটা পার্টি, যেটা তুমি বললা, বিভিন্ন রোলে, এবং প্রত্যেকটা পার্ট যখন যেই রোলে ছিলাম সেইভাবেই এক্সপিরিয়েন্স করেছি, যার কারণে এটা কম্পেয়ার করাটা একটু কঠিন। বাট অবভিয়াসলি স্টুডেন্ট হিসেবেই আমি বলবো, কারণ 4 বছরে শুধু যে পড়াশোনা করেছি তা না, আমরা যে বন্ধুত্বগুলো ফর্ম করি, স্পেশালি RS 51, সেখানে যারা আমার বন্ধু হয়েছে তাদের সবার আমার বেস্ট ফ্রেন্ডস, বা মানে পুরো ইউনিভার্সিটি জার্নিটাই ওইখান থেকে যারা ছিল একদম শেষ পর্যন্ত, ইভেন এখনো সবাই আমরা একসাথে। এই ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়েই তো সোশ্যাল ইমপ্যাক্ট রিলেটেড বিভিন্ন কাজের সাথে আপনার জুড়ে যাওয়া, তো ওই জিনিসটা কিভাবে শুরু হলো সোশ্যাল ইমপ্যাক্টের আপনার লাইফে? এটা আসলে কিভাবে শুরু হলো বলাটা কঠিন, কারণ এখানে অনেকগুলো ব্যাপার। এক হচ্ছে, আমি তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, এবং এই 4 বছরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে যে আমি যে জিনিসটা বুঝলাম, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিএসসি আমাদেরকে কি শেখায়। এত কিছু কিছু কোর্স ছিল আমাদের একদমই অপছন্দ ছিল, আমার ক্লাসমেটদের। সিএসসি 340 আমরা ক্লাস করতাম, আমরা বলতাম কেন, কি জন্য এটা পড়বো, এটা দিয়ে কি কাজে লাগবে। অবভিয়াসলি এটার অনেক সিএসসি ফিল্ডে কাজ আছে, অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু তখন বুঝতাম না আমরা। তো এরকম অনেক কিছু নিয়ে অ্যানয়েড থাকতাম, বিরক্ত থাকতাম। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে জিনিসটা সব থেকে বেশি শিখেছে সিএসসি, সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং। এই ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিংটাই কি আপনার এসআইএল সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবে? ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং কেন শুধু ম্যাথমেটিক্সে, কেন শুধু কোডিং এর মাধ্যমে করা যাবে, এটা তার ব্রডার আমাদের যে সোশ্যাল প্রবলেম গুলো আছে সেই লেন্সে যদি আমি দেখি, একই রকমই স্টেপস গুলো প্রত্যেকটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। শুধু সলভ করলেই হলো না, আমাদের একটা জিনিস যেটা শেখানো হয় বারবার, যে একটা সলিউশন জাস্ট দ্বারা করলে হলো না, এটা সব থেকে অপটিমাল সলিউশন হতে হবে। কারণ তোমার এখানে র্যাম ইউজ হচ্ছে, অন্যান্য রিসোর্স ইউজ হচ্ছে। একটা সলিউশন জাস্ট বিকজ এটা কাজ করে এর মানে এই না যে এটা is the right solution. So there are different ways to solve different problems. কিন্তু যখন তুমি সোশ্যাল প্রবলেমের কথা বলো, this problems exist in the first place because no one else were able to solve it. So তুমি এখানে কাজ করতে গেলে you're working in a field without any blueprints at all. এখানে তোমার এক্সপেরিমেন্ট করতে, there is no perfect recipe for it. You need to keep trying. এবং এই চিন্তা ভাবনা গুলো থেকে আস্তে আস্তে এই দিকটায় চলে আসা। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে কিছুটা কাজ করেছে। আমার বাবা 1971 সালে যুদ্ধের সময় তার হাতে গুলি লাগে, এবং বাবার ডান হাতের এই জায়গাটুকু নেই, গুলি লাগে এবং কেটে ফেলতে হয় পরে। কিন্তু তারপর সে বাম হাত দিয়ে লেখা শিখেছে। এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছে, এবং he had a very successful career, এবং আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছে যে যাই করো সবসময় এটা মনে রাখতে হবে যে এই দেশ তোমাকে কি দিয়েছে এবং দেশের জন্য কাজ করতে হবে। তো এইখানে থেকেই কি তাহলে সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবটা শুরু করলো? কারণ আপনার একটা বড় পরিচয় যেটা বলছিলাম, যে সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব আপনি শুরু করেছিলেন ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম। তো সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবটা কিভাবে তাহলে শুরু হলো? সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব প্যান্ডেমিকের সময় আমি যে জায়গাটায় থাকতাম, সাভারে, বিপিএটিসি, ওইখানে ওইটা একটা খুব সুন্দর একটা ক্যাম্পাস, গভর্নমেন্ট ক্যাম্পাস যেহেতু ছিল, তখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি। প্রজেক্টটাও প্রজেক্ট ভেবে শুরু না, জাস্ট শুরু হয়ে যাওয়া আলোক থেলো। না, আমি যেখানে
বড় হয়েছি আচ্ছা। ছোটবেলা থেকে। আমরা 2022 সাল পর্যন্ত ছিলাম একটা গভর্নমেন্ট ক্যাম্পাস। আচ্ছা। বাবা যেহেতু সরকারি চাকরি হুম। করতো। তো ওইখানে আমরা একটা প্রজেক্ট শুরু করি আলোকধেনু। হুম। প্রজেক্টটা ছিল এরকম যে কারণ প্যান্ডেমিকের সময় আমরা বইমেলায় যেতে পারছিলাম না এবং বইমেলা মানে একটা হুম। বই মানুষ বাঙালির কাছে পড়ুক অনেক আর না আবেগ। পড়ুক যে বইমেলায় যেতেই হবে। হ্যাঁ। আর আমার এলাকার যে বাচ্চা-কাচ্চারা ওরা এটা নিয়ে একদিন আমাকে বলছে যে, "আমরা খুব মন খারাপ। এরকম এবার বইমেলায় যেতে পারছি না।" তখন ওই যে সোশ্যাল ডিসট্যান্সিং কোভিড টাইমে। ছিল। আমরা দূরে, দূরে দাঁড়াই এরকম কথা হচ্ছে। হুম। তখন হঠাৎ আমাদের মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা একটা কাজ করি। আমার কাছে একটা বই আছে যেটা তুমি পড়ো নাই। আবার তোমার হ্যাঁ। কাছে একটা বই আছে আমি পড়ি নাই। আচ্ছা। কেননা আমরা বইগুলো শেয়ার করি। একদিন আসি হুম। সবাই এবং দূরে, দূরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমরা বলব এই বইটা আমার পছন্দ এই কারণে। হুম, হুম, হুম। এবং এভাবে আমরা পিচ করব একজন আরেকজনকে এবং বই এক্সচেঞ্জ করব। এভাবে একটা প্রজেক্ট শুরু হয়ে গেল এবং এই প্রজেক্টটা টুক ইটস ওন লাইফ। ওরাই মানে আমি তো তখন ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু ওরা সব ক্লাস 4, 5, 6, 7 ছোট বাচ্চা। হুম। ওরাই এত আগ্রহ পেয়ে গেল ওই প্রজেক্টটা রান করা শুরু করে দিল। তো ওইটার থ্রুতে প্যান্ডেমিকের ঠিক পরপর ব্র্যাক ইউনিভার্সিটি, ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক হুম। ওসুন, ওটার থ্রুতে একটা কনফারেন্স হয়, গেট এনগেজ কনফারেন্স। সেই কনফারেন্সে আমি তখন এই প্রজেক্টটার কথা বলি এবং তারপর ইনভিটেশন পাই। আমার আরো কয়েকজন ফ্রেন্ডরা মিলে আমরা কনফারেন্সে যাই কিরগিজস্তানে। তখন যে মানে আই গট ইন্ট্রোডিউসড টু দিস সোশ্যাল আদার ইম্প্যাক্ট। realm, not social impact, other realm of universities হুম। যেটা ইউনিভার্সিটিরা সোশ্যাল ইমপ্যাক্ট নিয়ে কাজ করছে। যেটা আমার আচ্ছা। মাথায় আগে আসেনি কখনো যে ইউনিভার্সিটি শুধু পড়ার জায়গা। হুম, এখানে কেন এরকম কাজ হবে? হুম, হুম, তারপর এখান থেকে ফিরে আসার পর থেকে আমি এখন হাসিব সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের কোঅর্ডিনেটর। হুম। তখন আমরা সবাই একই ইউনিভার্সিটিতে পড়ি। ওরা আমার জুনিয়র ছিল। তারপর হুম। আমার ফ্রেন্ডরা যারা আমরা সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করি হ্যাঁ। যে কিভাবে করা যায়, কিভাবে একটা প্ল্যাটফর্ম বের করা যায়। কারণ হুম। হাসিব তখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। এরকম আরো তখনও অনেকে প্ল্যাটফর্ম ছিল। দাঁড়ায়নি। না, সবাই বিচ্ছিন্নভাবে বাট আপনাদের একেকজন মাথায় আইডিয়া আরেকজনের মতো চলতেছে। করে কাজ করছে। হুম, আবার আরেকটা জিনিস এখানে কাজ করে, এখানে কয়েকটা জিনিস একই সাথে হয়। হুম, মিলেনিয়াম ফেলোশিপ। তখন আমি আবার ২০২১ সালে মিলেনিয়াম ফেলো ছিলাম। হুম, যেটার থ্রুতে আমি বিশ্বের বিভিন্ন মানুষজনের সাথে কথা বলার সুযোগ পাই। হুম, এবং তখন একটা জিনিস দেখলাম কি যে although our contexts are very, very different, হুম। কিন্তু আমাদের যে shared struggle গুলো সেগুলো সেম। ইভেন আমাদের আগে মহাখালী ক্যাম্পাস ছিল। হ্যাঁ, আমি জানি ক্যাম্পাসে। না তুমি হ্যাঁ, হ্যাঁ, ছিল হ্যাঁ, কিনা। মহাখালী পাইছি। ওইখানে আ UB 7 এর সামনে হ্যাঁ, অনেক বাচ্চারা ঘোরাফেরা হ্যাঁ। করতো, টাকা চেত। হুম। তারপরে একদিন আমি আমার ফ্রেন্ড আমরা মিলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা, তোমাদেরকে যদি আমরা পড়াই, তোমরা কি পড়তে আসবে? তুমি যে স্কুলে যাচ্ছ না?" তখন ওরা বলে যে, "না, আমরা পড়লে এই টাকাগুলোকে ইনকাম করবে।" এটা হুম, আবার অনেক পরে আমরা আরো আ মানে not এটা everybody কত has the সালের কাহিনী luxury to, বলছেন? এটা প্যান্ডেমিক এর ঠিক আগে। প্যান্ডেমিক এর ঠিক আগে। ওকে। বাট ওইটার সময় আমরা রিয়ালাইজ করলাম যে not everybody has the luxury to even go to a school even if হুম, it's totally free. ওটার পেছনে আরো ব্যাক স্টোরি আছে। আমরা ওইখানে যেয়ে ওদের মা-বাবার সাথেও কথা বলার চেষ্টা করেছি। বাট যাই হোক, এরকম অনেকগুলা ফ্যাক্টর ছিল। যেজন্য এই গল্পটা বলছিলাম যে হুম, মিলেনিয়াম ফেলোশিপ এর সময় আমার একজনের সাথে কথা হয় ব্রাজিলে। তাকে বলছিলাম এই গল্পটা যে এরকম আমাদের ইউনিভার্সিটির পিছনে একটা করাইল বস্তি বলে। হুম, বাংলাদেশের সর্ববৃহৎ সম্ভবত। হুম। আর সাউথ এশিয়ারও মনে হয় 3rd বিগেস্ট। আচ্ছা, I might be wrong. আচ্ছা। যাই হোক। কিন্তু ওকে এই গল্পটা বলছিলাম যে হুম, আমরা তখন ও বলে যে আমাদেরও আমি যে জায়গায় থাকি ওটার ঠিক পিছনেই একটা আ বস্তি আছে এবং ওইখানেও একই ইস্যু। হুম। তখন আমি কখন তো ব্রাজিলের ব্রাজিলিয়ান কথা ফ্রেন্ড। ভাবলে তো ফিফা হুম, ওয়ার্ল্ড কাপ একদম লাফালাফি এইসব ছাড়া আর কোন রকম চিন্তা আসলে করিনি। হ্যাঁ। তখন মাথায় আসলো আরে আমাদেরও যেরকম প্রবলেম হুম, সেরকম প্রবলেম বিশ্বের আরো অনেক জায়গায় আছে। তখন আমরা অনেকভাবে ও একটা প্রজেক্ট নিয়ে কাজ করতো তখন কিভাবে ওদেরকে আম এডুকেশন দেয়া যায় এবং নট নেসেসারিলি ওই প্রজেক্টটা আমাদের এখানে কাজ করবে। কারণ আমাদের কনটেক্সট আলাদা, কালচার আলাদা। কিন্তু আমি এট লিস্ট বুঝতে পারছি কি কাজ করেছে এবং কি কাজ করেনি। হুম, তো এরকম অনেকগুলো চিন্তাভাবনা একসাথে যখন আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের ফ্রেন্ডরা সবাই হ্যাঁ। মিলে কথা বলতাম, তখন we realized যে if we had a platform যেখানে যারা যেই প্রজেক্টে কাজ করছে সেটা শেয়ার করতে পারি এবং হুম, একজন আরেকজনের থেকে শিখতে পারি, তাহলেও that helps a lot. কারণ এভাবে বিচ্ছিন্নভাবে কাজ করার থেকে তো এই ছোট চিন্তাটা থেকে সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের
চিন্তা ভাবনা শুরু হয়। এরপর তো এখন এটা ইনস্টিটিউশনাল সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে সকল। আচ্ছা, এখনো অনেকের ভিতরে একটা মিসকনসেপশন আছে যে সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব একটা ক্লাব, বাট এই জিনিসটাকে আপনি যদি একটু ব্রেকডাউন করেন, সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব কি বা কিভাবে এটা ফাংশন করে বা কিভাবে এটা কাজ করে? কেউ ক্লাব ভাবলে এতে তো দোষের কিছু নাই, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সোশ্যাল ইম্প্যাক্ট ল্যাব ইজ এ স্টুডেন্ট লেড, ইউথ লেড প্ল্যাটফর্ম। ওকে। কিন্তু ক্লাবের থেকেও বেশি সাপোর্ট দিতে পারি এই সেন্সে যে এর আগে ব্র্যাক ইউনিভার্সিটি এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে এই বিচ্ছিন্ন প্রজেক্ট গুলোকে ইনস্টিটিউশনাল সাপোর্ট দেয়। আচ্ছা। কারণ তুমি একটা প্রজেক্ট যখন রান করছো, ইন মোস্ট কেসেস এগুলো ফর প্রফিট না, তুমি এখানে কোনো রকম রেভিনিউ জেনারেটিং অপশন থাকে না, তাহলে তুমি প্রজেক্টটা সাস্টেইন করবা কিভাবে? তখন বিভিন্ন রকম সাপোর্ট লাগে। আমরা ডোনারদের কাছে যাই টাকা তুলতে, কিংবা অনেকে পাবলিকরাও সাপোর্ট করে। আমাদের ইউনিভার্সিটি কত এরকম হয়েছে, ক্যান্সারে আক্রান্ত তাকে সাহায্য করতে সবাই মিলে, এরকম অনেকভাবে হয়। কিন্তু এগুলোর জন্য ইনস্টিটিউশনাল সাপোর্ট না থাকলে তুমি কোথায় যে হঠাৎ র্যান্ডমলি আরে দোস্ত আমি তো এইখানে যে একটা কাজ করতেছে আমার সাপোর্ট দরকার, এইটা সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব প্রোভাইড করে তোমাকে। তুমি একটা প্ল্যাটফর্ম পাচ্ছ, এবং শুধু তা না, আমরা আরেকটা জিনিস নিয়ে এখানে কাজ করি যে এটা শুধু ইউথ লেড না, এটা ইউথ ইনফর্মড, কিন্তু ইট প্রমোটস ইন্টারজেনারেশনাল পার্টনারশিপ। এর মানে কি? এর মানে তোমার প্রফেসররা, তোমার কমিউনিটি, তোমার পিয়ার্স সবাই মিলে প্রত্যেক জেনারেশন একসাথে হয়ে একটা কম্বাইন্ড পার্টনারশিপের থ্রুতে আমরা প্রজেক্ট গুলোকে রান করার চেষ্টা করি, এবং এই জিনিসটা সহজে অন্য কোথাও পাওয়া যায় না। এবং একটা ইউনিভার্সিটি এটা প্রোভাইড করবে, এটা অন্যান্য দেশে হয়, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এই জিনিসটা যে আমরা এখন করতে পারছি, এবং এখন অন্য ইউনিভার্সিটিরও খুব ইগার হচ্ছে এবং ইন্টারেস্টেড হচ্ছে যে আসলে তো, কারণ মানে এটা হয়নি আগে কেন জানি না। বাংলাদেশ কিন্তু, আমি জানি না তুমি জানো কিনা, বাংলাদেশ কিন্তু এনজিও রেভলিউশনের এপিসেন্টার। বাংলাদেশ থেকে সোশ্যাল ইনোভেশন, সোশ্যাল মুভমেন্ট গুলা সব একটা মেজর রোল প্লে করেছে। মাইক্রো ফাইন্যান্স এখন তো জানোই, সেটাও কিন্তু ব্র্যাক, গ্রামীণ, এরাই পাইনিয়ার এখন সারা বিশ্বে। তাহলে কেন ইউনিভার্সিটিরা এখানে? আচ্ছা, এখানে ইউনিভার্সিটির কথা যেহেতু বলেন, ব্র্যাকের কথা বলেন, তো ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা অলরেডি জানি একাডেমিক স্ট্রেস স্টুডেন্টদের অনেক বেশি থাকে, প্রেশার অনেক বেশি থাকে, এন্ড ওদের যে কারিকুলাম, ওদের একটা দ্বারা করানো কারিকুলাম আছে, সবকিছু আছে। এইটার মাঝখানে আপনি সিভিক এনগেজমেন্টটাকে এমবেড কিভাবে করলেন, বা আপনি এটার মধ্যে যে এখানে ব্যাপারটা যেটা, যে এমন না যে আমার পড়াশোনা বাদ দিয়ে সারা দিন রাত কিছু নিয়ে কাজ করতে হবে। ইফ ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট সামথিং ইউ ক্যান মেক টাইম ফর দ্যাট। আর আমরা অনেক সময় ভাবি যে আমার কিছু একটা করতে হলে বিরাট একটা কিছু করতে হবে, নট নেসেসারিলি। প্রত্যেকটা ছোট ছোট জিনিসেরও অনেক বড় ইম্প্যাক্ট থাকে। তুমি যদি একটা মানুষকে সাহায্য করতে পারো, সেটাও তার জীবনে, তার হয়তো তার ছেলে মেয়ে আছে, তাদেরকে ইম্প্যাক্ট করবে, হয়তো তার পরিবার, তার মা বাবা আছে। সো এর একজন মানুষকে সাহায্য করা মানেও আসলে একজনকে সাহায্য করা না। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সাহায্য করা নাকি তার জন্য সাস্টেইনেবল কোনো একটা সলিউশন দিয়ে দাঁড় করানো। মানে ইংলিশে খুব দুইটা ইজি শব্দ আছে, হেল্প আর হেল্পফুল। কাউকে হেল্প করা অনেক সময় অনেক ইজি হয়, আমি একটা মাছ কিনে দিলাম, হেল্প করা হয়ে গেল। কিন্তু to be helpful for them, that's a very different thing. এখানে অনেক রকম সিস্টেমেটিক চেঞ্জ, সিস্টেমেটিক ইনফ্লুয়েন্সের প্রয়োজন হয়, এবং সোশ্যাল ইম্প্যাক্ট ল্যাব এই কাজটাই করার চেষ্টা করে। সহজ কথায়, মাছ কিনে না দিয়ে আমি তাকে কোথায় নদী আছে সেটা খুঁজে বের করতে সাহায্য করলাম, এবং কিভাবে মাছ ধরবে। কিন্তু এখানে শুধু মাছ শেখালেই হলো না, মাছ ধরার জন্য তার বড়শি লাগবে, মাছের খাবার লাগবে। এখানে অনেকগুলো সিস্টেম ইনভলভ হয়ে যাচ্ছে। হয়তো বড়শির কারখানা নাই ওখানে, বা মাছের খাবারের কারখানা নাই। আমি একটু শহরের কনটেক্সটে বলছি, গ্রামে হলে হয়তো তোমার বাঁশ দিয়ে তুমি বড়শি বানায় ফেলতে পারো। কিন্তু এই যে যখন তুমি এই অ্যাসপেক্টটায় ঢুকছো, যে কোনো সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে অনেকগুলো সিস্টেমস ইনভলভ থাকে, এবং সেটা নেভিগেট করাও কিন্তু একজন স্টুডেন্টের জন্য অনেক কঠিন। সেটা আমি আবার আগের প্রশ্নে কিছুটা ফিরে গেছে, যে সেখানেই সোশ্যাল ইম্প্যাক্ট ল্যাব আসে। আর to answer the second question you asked, যে টাইম কিভাবে করে, এই প্রত্যেকটা ছোট কাজের জন্য কিন্তু তুমি ইউনিভার্সিটি থেকে যাচ্ছি, মাঝখানে একটা গ্যাপ আছে, তখন আমি একটা ছোট্ট কিছু করলাম, যেটা মানে মাই পয়েন্ট ইজ উই নিড টু ক্রিয়েট অ্যান আর্মি অফ চেঞ্জ মেকার, যারা প্রত্যেকেই ছোট ছোট একটা মানুষকেও যদি কাজ হেল্প করতে পারে,
1000 জনের আর্মি 1000টা মানুষকে ইম্প্যাক্ট করবে, সেই 1000টা মানুষ তাদের 1000টা ফ্যামিলিকে ইম্প্যাক্ট করবে, সেই 1000টা ফ্যামিলি যখন ইম্প্যাক্টেড হবে এবং বুঝবে যে আমার জন্য এগিয়ে এসেছিল একজন সাহায্য করতে, তখন তারাও ইন্সপায়ার্ড হবে অন্যদেরকে। সো দ্যাট ইজ হোয়াট উই আচ্ছা, ওয়ান্ট টু ডু। এইখানে আরেকটা জিনিস, এটা আপনি বলে যে সিস্টেমটাকে ক্রিয়েট করা, হেল্পফুল একটা সিস্টেম। তো হেল্পফুল সিস্টেমের মধ্যে অনেকগুলো তো অবশ্যই কম্পোনেন্টস থাকবে। তো এতগুলো কম্পোনেন্ট ম্যানেজ করে হেল্পফুল সিস্টেম বা হেল্পফুল প্রজেক্ট আমি বলি, আপনার লাইফে অনেক টাইপের প্রজেক্ট আপনি করছেন। সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের বিয়ন্ডে যে বা ওভারঅল আপনি যতগুলো প্রজেক্ট করেছেন, আপনার কোনো কি ফেইল্ড প্রজেক্ট নিয়ে কথা বলতে চাবেন? কারণ সবসময় তো আমরা সফলতার গল্প করি। অফকোর্স, এবং এটা অনেক এবং ইম্পর্টেন্ট। শুরুতে যে কথাটা বললাম না, যে যখন তুমি সোশ্যাল ইস্যুস নিয়ে কাজ করছো, ইউর ওয়ার্কিং ইন আ ফিল্ড উইদাউট এনি ব্লু প্রিন্ট, হুম, তার মানে প্রত্যেকটা ফেইলিয়ার ইজ আ সাকসেস। সাকসেস ওকে। কেন? যে আমি এইভাবে ট্রাই করেছি, হুম, হুম, কাজ করেনি। হুম, তো নেক্সট যে ট্রাই করবে, হ্যাঁ, that person knows not to do this thing anymore. He ওকে, he or she can try another thing. ওকে। So এই সেন্সে ইটস আ সাকসেস যে হুম, হুম, তোমার ফেইলিয়ারটাকে যদি তুমি তুলে ধরতে পারো। প্যান্ডেমিকের ঠিক আগ দিয়ে আমার আরো ২ টা ফ্রেন্ড মিলে আমরা একটা স্টার্টআপ স্টার্ট করার চেষ্টা আচ্ছা। করেছিলাম, কৃষক। আম স্টার্টআপের আইডিয়াটা খুব সিম্পল ছিল। ঢাকা শহরে অনেক ছাদে দেখবা ছাদ বাগান করে মানুষ, হুম, টমেটো, ক্যাপসিকাম অনেক কিছু চাষ করে। আমরা ভেবেছিলাম যে আমরা এই ছাদ বাগান যারা করে তাদের সাথে যদি কনজিউমারদের ডিরেক্ট কানেক্ট করে দিতে পারি, হুম, হুম, এবং আমরা, সো ইটস বেসিক্যালি উবার। আমার একটা টমেটো কিনতে হবে, আমি হুম, অ্যাপে সার্চ করলাম যে আমার বাসার আশপাশে কে টমেটো চাষ করে হুম, এবং হুম, তার কাছ থেকে আমি নিয়ে আসলাম। আম খুব সিম্পল আইডিয়া। উই থট ইট উড ডেফিনিটলি ওয়ার্ক। কিন্তু কাজ করতে যেয়ে তখন বুঝলাম যে ইটস নট দ্যাট সিম্পল। আচ্ছা। এখানে অনেক রকম আনসার্টেনিটিস কাজ করে। ছাদ বাগানে টমেটো চাষ করতে পারা মানেই যে সেল হুম, করতে পারার মতো করে চাষ করতে পারা তা না। তারপর আমাদের মধ্যেও একটা কমিউনিকেশন আম প্রবলেম ছিল। তখন ছোট ছিলাম। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে। তখন উই গট রিয়ালি অবসেসড, কে সিইও হবে, কে সিএফও হবে, কে হ্যাঁ, সিইও হ্যাঁ, হ্যাঁ। হবে। এসব করতে যেয়ে আমাদের মেইন কাজটাই আর হয়নি। আর তার উপর উই ওয়ার অন ট্র্যাক অফ গেটিং সিড ফান্ডিং অ্যাজ ওয়েল। তারপর প্যান্ডেমিক আসার কারণে ওগুলোও ক্যানসেল হয়ে গেল, অনেক রকম। কিন্তু ভার্চুয়ালি বাইরে থেকে যারা দেখতাম, আমরা অনেকগুলা কম্পিটিশন জিতলাম, হাবিজাবি হুম, এসব, হুম, হুম। মানে যারা টাইটেলের পেছনে ছুটে এসব সবই আমরাও তখন করেছি। বাট দেন উই রিয়ালাইজ যে দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট উই কুড ডু ইজ আচ্ছা। রান আফটার দিস কম্পিটিশনস, রান আফটার দিস টাইটেলস অ্যান্ড অল দিস থিংস। আচ্ছা ভাইয়া, আপনি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাইন্ড অফ বলতেছিলেন। তো এইখান থেকে না অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে আমি সোশ্যাল ইমপ্যাক্ট ফিল্ডে কাজ করব। এটাকে কি আমি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারি কিনা, বা এখান থেকে আমার মানি জেনারেটিং পসিবল কিনা? তো আপনার একটা ফেইল্ড প্রজেক্ট, বাট আপনি তো এটাকে ক্যারিয়ার হিসেবে কাইন্ড অফ নিয়েছেন। আপনার এই ফিল্ডে কি মতামত, বা আপনি এটাকে কিভাবে দেখেন? ডেফিনিটলি পসিবল এবং আরো বেশি প্রয়োজনও। আমার গত সপ্তাহে হুম, হুম। খুব ইন্টারেস্টিং একজন মানুষের সাথে দেখা হয়, ওয়েন্ডি কক। উনি আচ্ছা। হচ্ছে টিচ ফর অল আর টিচ ফর আমেরিকা এটার ফাউন্ডার। টিচ ফর বাংলাদেশের নাম মনে হয় শুনেছো। হ্যাঁ, ওই টিচ ফর অলই ওকে। বাকিগুলোর প্যারেন্ট কোম্পানি। আই ডোন্ট নো হুম, হাউ দ্য স্ট্রাকচার ওয়ার্কস, বাট উনি এই মুভমেন্টের ফাউন্ডার। প্রায় ১৯ বছর ধরে এটা নিয়ে কাজ হ্যাঁ। করছে এবং উনি একটা কথা বলছিল যে উনারা রিসেন্টলি সার্ভে শুরু করেছে যাদের সাথে কাজ করছে। কারণ উনারা এডুকেশন সেক্টরে বেশ অনেকদিন ধরে কাজ করছে এবং স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছে আন্ডার গ্র্যাজুয়েট হুম, লেভেলে হুম। যে তোমার গ্র্যাজুয়েশন পর তুমি কোন সেক্টরে কাজ করতে চাও? এবং ১০% এরও কম মানুষ বলেছে যে আমি সোশ্যাল ইমপ্যাক্ট ফিল্ডে কাজ করতে চাই। আচ্ছা। যেটা খুবই, খুবই আনফরচুনেট। হুম, আমাদের এখন যে ওয়ার্ল্ডে আমরা আছি, মানে there is crisis after crisis. The world is literally on fire. হ্যাঁ। যুদ্ধ, আম পলিটিক্যাল স্ট্রাগলস, অনেক রকম হুম, সমস্যা এবং এই সময় যদি আমরা, যে আর্মিটার কথা আমি বলছিলাম, we হুম, need an army চেঞ্জ of মেকার। change makers. If we don't হ্যাঁ। have people coming into this হুম, field, I don't think we have that much time left to save the planet. So obviously we need people এবং যারা এই নিয়ে কাজ করছে তারা খুঁজছেও ট্যালেন্টেড মানুষজনদেরকে। কিন্তু তুমি যদি এই ফিল্ডে আসতে চাও, তোমার মাথায় রাখতে হবে যে আমি কেন আসতে চাচ্ছি? কি, মানে it's not because you want to get fame out of it or ওকে। because you want to get মানি। something out of it. ওকে। You first need to answer why. তুমি হুম, কেন?
এটা কেমন একটা ফিল যেটা তোমাকে আসলেই আগ্রহ হুম, দেয় যে তুমি আসলেই মানুষের জন্য কাজ করতে চাও, মানুষের হুম, এবং একটা ভালো পৃথিবী করতে কাজ করতে চাও কিনা। যদি সেটাই কারণ হয় সেক্ষেত্রে obviously আসার প্রয়োজন। হুম, শুধু মানে আসা উচিত না, আসা প্রয়োজন। প্রয়োজন, হ্যাঁ। কারণ না হলে we are doomed if we don't step up and try আচ্ছা, to build a sustainable and happy future for all. আচ্ছা, অনেকগুলো সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়াস নিয়ে আপনি বলছিলেন। তো এর মধ্যে আপনি তো অনেকগুলো জিনিস কাজ করেছেন। অ্যান্ড আমরা জানি যে বিভিন্ন প্রজেক্ট করতে গেলে আপনার বিভিন্ন টাইপের মানে একটা হুম, হুম। প্রজেক্টে হয়তো টাইম লিমিট আপনার থাকে, কোনটাতে হয়তো ফান্ডিং থাকে না। সৃজন বণিকের কাছে আমরা এটা জানতে চাই যে সে যদি অফুরন্ত টাইম পেয়ে যেত। ধরে নেন টাইম কোনো কনস্ট্রেন্ট না, ফান্ডিং কোনো কনস্ট্রেন্ট না। কোনো কিছু, কোনো এনভায়রনমেন্টাল কোনো কিছু, বাইরের কোনো কিছু আপনার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে না বা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে না। এই পর্যায়ে এসে আপনি তাহলে কোন প্রজেক্টটা এক্সিকিউট করতেন বা কি নিয়ে আপনি তাহলে কাজ করতেন? যেটা বললাম we need an army of change makers এবং কিভাবে এই চেঞ্জ মেকার পেতে পারি এটা তো শুধু ট্রেনিং বা টুলস এইসব দিয়ে হয় না। at the end of the day তুমি যদি সত্যি আহ, মানুষের ভালো চাও এবং পৃথিবীর ভালো চাও তাহলেই হ্যাঁ, শুধু এটা পসিবল এবং এটা পসিবল শুধুমাত্র একটা ওয়েতে, সেটা হলো এমপ্যাথি। মানুষের জন্য এমপ্যাথি, বোধটা আনা হুম, এবং সেটা নিয়ে যদি কোনোভাবে কাজ করতে পারি, পুরো পৃথিবীর সবাই যদি একজন আরেকজনের কথা ভাবতো, হুম, একজন আরেকজনকে ভালোবাসতে পারতো, হুম, তাহলে কিন্তু আমাদের যে দুর্যোগ, দুর্ভোগগুলো হুম, এগুলা খুব ইজিলি সলভ করা যেত। আম তো মানি, রিসোর্স, এনভায়রনমেন্ট কোনোই হুম, যদি কোনো ম্যাটার না হতো, this would be something I would love to আচ্ছা, explore how we can create a world where everybody হুম। cares for everybody. এই টপিকটা দিয়ে আপনি রিসেন্টলি ইউএনএও একটা স্পিচ দিয়েছিলেন। হুম, হুম। ইউএন এর স্পিচটাতে একটু আবার ফিরে যেতে চাচ্ছি যে আপনি আপনার এই সোশ্যাল ইমপ্যাক্ট এর ক্যারিয়ারটা বা এই জার্নিটা শুরু করেছিলেন মিলেনিয়াম ফেলো হিসেবে। অ্যান্ড রিসেন্ট একদম হুম, লাস্ট হুম। উইকে ইউএন এ যে স্পিচটা দিয়ে আসলেন। ওভারঅল এই জার্নিটার দিকে পিছনে ফিরে তাকালে কেমন মনে হয় বা ফিলিংটা কেমন আসে? এখন কি কি এখানে ভাব আসলে হচ্ছে? মানে এটা নিজেকে তো গ্লোরিফাই করার কিছু নেই এবং কখনো এটা মনেও হয় নাই এবং আচ্ছা। নাথিং ওয়াজ রিয়েলি প্ল্যান্ড। হুম, 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 ব্যাটম্যান মুভিতে একটা হুম, অনেক ফেমাস ডায়লগ আছে জোকারের, ও বলে যে আচ্ছা। ম্যাডনেস ইজ লাইক গ্র্যাভিটি, অল ইট নিডস ইজ জাস্ট আ লিটল পুশ। সোশ্যাল ইমপ্যাক্ট ওরকম, মানে হুম, ইটস লাইক গ্র্যাভিটি, অল ইট নিডস ইজ ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ হুম, ফরওয়ার্ড, এভরিথিং এলস উড ফলো। আমার আমি ওই যে যেটা বললাম একটা ছোট প্রজেক্ট, একটা স্টার্টআপ ফেল করেছে কিন্তু একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, তারপর আস্তে আস্তে বাকি জিনিসগুলো যেগুলো হয়েছে কোনটাই প্ল্যান ভাবে না, আই জাস্ট কেপ্ট পুশিং ফর হোয়াট আই বিলিভড ইন। আমি অনেক ভালো ভালো মেন্টর পেয়েছি, অনেক ভালো ভালো ফ্রেন্ড পেয়েছি, অনেক ভালো জুনিয়র পেয়েছি, অনেক ভালো এনভায়রনমেন্ট পেয়েছি এবং যখন চ্যালেঞ্জেস গুলোকে না দেখে অপরচুনিটি গুলোকে দেখার চেষ্টা করেছি যে কিভাবে আই ক্যান ক্রিয়েট আ ব্রিজ, আ কানেকশন অ্যামং অল দিস থিংস এবং এটার থ্রুতে আস্তে আস্তে বাকি সব জিনিসগুলো একাকাই হয়েছে। আচ্ছা। সো আই থিঙ্ক I don't know if I তারপর answered the question, কিন্তু হুম, that is how I feel. আচ্ছা, আপনি নিজেকে অত বেশি গ্লোরিফাই এখানে করছেন না। বাট ওভারঅল যে আপনার সার্কামস্টেন্সেস ছিল। তো এখন আমরা পডকাস্টে যেহেতু একেবারেই শেষ হুম, পর্যায়ে চলে আসছি আমরা আ আপনি নিজে ব্র্যাকের স্টুডেন্ট ছিলেন। অ্যান্ড মোস্টলি এটা ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টস রাই দেখবে। হুম, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টস দের মধ্যে বা ইন জেনারেল ইউথদের মধ্যে যারা এরকম সোলোপ্রেনারশিপ বা স্টার্টআপ বা সোশ্যাল কোনো কজ ড্রিভেন জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছে, তাদের জন্য আপনার ছোট কোনো গাইডলাইন বা um, সাজেশনস কোনো? আমি যখন সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবটা স্টার্ট করার চেষ্টা করছি তখন আমার প্রফেসর, মেন্টর, ফ্রেন্ড হুম, ডক্টর সেবাস্টিয়ান গ্রো, তাকে আমি জিজ্ঞেস করেছি যে আমি কিভাবে করতে পারি? কেন মানুষ আমার সাথে কাজ করবে? আমি তো হুম, তাদের পে করতে পারছি না, কিছুই করতে পারছি না। তখন উনি একটা কথা বলেছিল। উনি বলেছিল যে, "You need to be incredibly inspirational এবং তাহলে you would have people follow you, help you." কিন্তু কথা হলো then how do you do that? You cannot just be incredibly হুম, inspirational. তখন I started exploring a lot of things and what I really understood is people don't follow you because what you do and how you do it. এবং এটা আমার কোট না, হুম, সাইমন সিনেক, হুম, হুম, অসাধারণ একজন বক্তা। হ্যাঁ, উনি এই কথাটা বলেন যে people don't follow you for what you do and how you do it, people follow you for why you do it. তো আমি ওকে, তখন আমার এই why টা খোঁজার চেষ্টা করি। তো হুম, আমার এটাই উপদেশ হবে, তুমি যাই করো না কেন ওইটার এ পেছনের আগে পারপাসটা। কেন তুমি করতে চাও সেটা হুম, বোঝার চেষ্টা করো। বাকি জিনিস তখন একাকাই আ মানে এভরিথিং এলস ফলোস, বাকি জিনিসগুলো হয়ে যায় কি কোনো না কোনোভাবে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ সৃজন ভাই আপনাদের এই এপিসোডে থাকার জন্য। এন্ড অডিয়েন্স আপনাদেরকেও থ্যাঙ্কস, আপনারা যারা পুরো এপিসোডটা মনোযোগ দিয়ে দেখেছেন, ধৈর্য ধরে শুনেছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। থ্যাংক ইউ।